রাজধানীতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। বাঙালি প্রফেসর দেবস্মিতা পাল ঘর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু, কারা খুন করলো, কেনই বা খুন করলো, খুনের মোটিভ কি, কিভাবে পুরো ব্যাপার সাজানো হয়েছিল, তদন্তকারীরা তোড়জোড় করছেন, তদন্ত করে যাচ্ছেন, বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, শেষমেশ আমাদের বর্ধমানেও তদন্তকারীরা আমাদের বর্ধমানেও এসেছিলেন এবং সেখান থেকে গ্রেপ্তার দুজন। কিন্তু বর্ধমানে কাদের বাড়িতে এসেছিলেন, তারা কারা? আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী আছে এবং আমার সঙ্গে শরদিন্দু রয়েছেন বর্ধমান থেকে। শরদিন্দু, বর্ধমানে তদন্তকারীরা কাদের বাড়িতে এসেছিলেন, কারা তারা? অতনু, এখনো বর্ধমানের এই যে বাড়ি এখানে রয়েছে দিল্লি পুলিশ, সেখানে তদন্ত চলছে। সকাল 10:17 দিল্লি পুলিশ প্রাচীর টুপকে এই যে বাড়ি, এই বাড়িতে ঢুকেছে এবং এই বাড়িতেই ছিল একেবারে রামপ্রসাদ এবং বনশ্রী, রামপ্রসাদের স্ত্রী বনশ্রী। এই দম্পতি এই দেবস্মিতা পালকে বর্ধমানের এই বাড়ি থেকে দিল্লিতে গিয়ে 1400 কিলোমিটার দূরে গিয়ে খুন করে এসেছে। সঙ্গে তারা তাদের সন্তানকেও সঙ্গে নিয়ে গিয়েছিল, যাতে পুলিশের কোনো সন্দেহ তাদের ওপর না পড়ে। এই বাড়িতে এখনো তল্লাশি চলছে। এই বাড়িতেই রয়েছে রামপ্রসাদ দাস আর তার স্ত্রী বনশ্রী দাস, যাদের ইতিমধ্যেই দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। দিল্লি পুলিশ প্রাচীর টপকে এই বাড়িতে ঢোকে এবং এখন তাদের জেরা চলছে এই বাড়িতে। পাশাপাশি এই খুনের ঘটনায় যেসব জিনিস ব্যবহৃত হয়েছিল, সেই অস্ত্র থেকে শুরু করে যাবতীয় তথ্য সঙ্গে থাকো, সার্কিট ক্যামেরা সেই ফুটেজ দেখা যাচ্ছে, যাতে কেউ কোথাও টের না পায়। তার জন্য তদন্তকারীরা পাঁচিল টপকে এই দম্পতির বাড়িতে ঢুকে, হাই ভোল্টেজ কেস, কোনো রকম কোনো রিস্ক নিতে চাননি, পাঁচিল টপকে ঢুকছেন, যাতে মেন গেট দিয়ে ঢুকলে বা নক করলে আগে থেকে সতর্ক হয়ে যেতে পারেন, পালাতে পারেন। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন, একের পর এক তথ্য তাদের কাছে আসতে থাকে এবং শেষমেশ নিশ্চিত হয়ে বর্ধমানে চলে আসেন তারা এবং বর্ধমান থেকে রামপ্রসাদ ও বনশ্রী দাস এই দুজনকে গ্রেপ্তার করা হয় এবং এখনো পর্যন্ত ওই বাড়িতেই তদন্তকারীরা রয়েছেন। শরদিন্দু, তুমি বলছিলে যে তদন্তকারীরা সকাল 10টা থেকে এখনো পর্যন্ত ওই বাড়িতেই তারা রয়েছেন। এই যে রামপ্রসাদ, এই যে বনশ্রী, এরা কারা? মানে এই লিঙ্কটা কি করে হচ্ছে? ওখানে একজন অধ্যাপক, তাদের কোনো আত্মীয় কি দেবস্মিতা পালের আত্মীয়? মানে এরা কারা? এখান থেকে গিয়ে আবার বলছো একজন নাবালক, তাকে নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে ওখানে গিয়ে খুন করেছিলেন। মোটিভ কি, কেন খুন করতে যাবে? দেখো, রামপ্রসাদ সে এই এলাকারই বাসিন্দা, ছোট থেকেই সে এই এলাকায় বড় হয়েছে। তার বাবা এ পাশেই রয়েছে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়াম, সেই অরবিন্দ স্টেডিয়ামের কেয়ারটেকার এবং সে কালনা-গেটের এই বাসিন্দা বনশ্রীকে বিয়ে করে এবং বিয়ে করার পর সে এই এলাকাতেই থাকছিল। বছর দেড়েক আগে এই বাড়ি ভাড়া নেয়। এই বাড়ির নিচে তলা 10,000 টাকার বিনিময়ে তারা ভাড়া নেয় এবং সেই ভাড়া নিয়ে এই বাড়িতেই থাকছিল এবং কিছুদিন আগে এই বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন দেবস্মিতা, কারণ তারা বাড়িটি বিক্রি করার কথা ভেবেছিলেন এবং এই বাড়ির যাতে দখল নেওয়া যায়। কারণ তোমাকে জানাই, বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট থেকে একেবারে বলা যায় যে ঢিলছোড়া দূরত্বে বাদামতলায় এই বাড়ি, প্রায় 10 কাঠা জায়গার ওপর এই বাড়ি। তার মানে অন্ততপক্ষে 3.5-4 কোটি টাকার সম্পত্তি। এই বিশাল সম্পত্তি হাতে বাজেয়াপ্ত করতেই ছক কষেছিল রামপ্রসাদ। সেই কারণেই তার বাড়ি ভাড়া নেওয়া এবং বাড়ি ছেড়ে দিতে বললে সে তার স্ত্রী সন্তানকে নিয়ে একেবারে দিল্লি পৌঁছে যায় এবং ঠান্ডা মাথায় খুন করে সে ফিরে আসে। এমনটাই দিল্লি পুলিশের সূত্রে। একটু সঙ্গে থাকো, তোমার থেকে পরবর্তীতে আপডেট নেবো যে দিল্লি পুলিশ এখনো পর্যন্ত সেখানে রয়েছেন কেন। মানে তাহলে কি দুটো বিষয়ে ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। এক হচ্ছে খুনের মোটিভ এবং তারপরে সবচেয়ে বেশি তদন্তের ক্ষেত্রে বা কোর্টে যখন কেস উঠবে সবচেয়ে জরুরি যা, তা হলো মার্ডার উইপেন কি এখনো পাওয়া যায়নি। তার জন্য তদন্তকারীতে আমি কথা বলবো শরদিন্দুর সঙ্গে, তবে তার আগে একটু মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী,
আমি দিল্লির অপারেশনের পার্টটা জানতে চাইবো, কারণ একের পর এক তথ্য কদিন ধরে উঠে আসছিল। ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা দেখা গিয়েছে যে সিঁড়ি দিয়ে তিনজন বলা ভালো, তাদের মধ্যে থেকে একজন মাইনর, তারা মুখ ঢাকা অবস্থায় তারা উঠছেন, তারা পোশাক বদল করছেন, কিন্তু সেখান থেকে তদন্তকারীদের হাতে কি কি সূত্র ছিল যে তারা চলে এলেন একেবারে বর্ধমানে? অথবা দেখো, তদন্তকারীরা প্রথমেই যখন এই ঘটনা তদন্ত শুরু করেছিলেন সেই সময় তারা একটা ব্যাপারে তারা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে দরজা ভাঙা হয়নি। বসুন্ধরা এনক্লেভের যে অ্যাপার্টমেন্টে থাকতেন দেবস্মিতা পাল, সেই অ্যাপার্টমেন্টের যথেষ্ট নজরদারির প্রক্রিয়া ছিল, গেটের এন্ট্রি এক্সিটের ক্ষেত্রেও নাম লেখার ব্যবস্থা ছিল, এবং দেবস্মিতা যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের দরজা ভাঙা হয়নি, সেই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। যখন তার দিদি দেবলীনা তাকে প্রথম দেখতে পান এবং পুলিশকে খবর দেন, ফলে পুলিশের কোথাও গিয়ে মনে হয়েছিল যে পরিচিত কাউকেই দরজা খুলে দিয়েছিলেন, ফলে সেটা পুলিশের কাছে প্রথম তথ্য ছিল। এবং তারপরে তারা একের পর এক সিসিটিভি খতিয়ে দেখতে থাকেন এবং গোটা এলাকার যে সিসিটিভিতে মোড়ানো রয়েছে সেই নথি খতিয়ে দেখে তারা দেখতে পান যে একেবারে যে আবাসনের যে বাইরের যে গেট রয়েছে সেখানে একটি ভাড়া গাড়ি দাঁড় করিয়ে রেখে এই তিনজন মাস্কড অবস্থায় তারা এসে পৌঁছেছিল, এবং পৌঁছানোর পরে তারা সিঁড়ি দিয়ে 7 তলায় উঠেছিল। 7 তলায় ওঠার পর 8 ঘন্টা মতো তারা ভেতরে থাকে এবং তারপরে বেরিয়ে আসে, কিন্তু যখন বেরিয়ে আসে তখন তারা অন্য পোশাকে বেরিয়ে এসেছিল, তাদের সঙ্গে কিছু ব্যাগপত্র ছিল, এবং তারপরে তারা সেই গাড়িতে ওঠে। এবার সেই গাড়ির চালককে ধরে দিল্লি পুলিশ, এবং সেই চালককে জোরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানতে পারে যে এই তিনজনকে কোথায় তারা ড্রপ করেছে, এবং সেই সূত্র ধরেই একের পর এক সিসিটিভি ট্র্যাক করতে থাকে এবং অন্ততপক্ষে 200 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু জন যারা দেবস্মিতার অত্যন্ত ক্লোজ মানুষ ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে করে এই বর্ধমানের ঠিকানার খোঁজ তারা পায়, এবং তারপরেই কিন্তু টিম চলে যায় বর্ধমানে, এবং তারা এটা নিশ্চিত ছিলেন যে এই বাড়িতেই কোনো সূত্র জড়িয়ে রয়েছে, এবং সেই সূত্র ধরেই তারা পৌঁছায়। প্রাথমিকভাবে মার্ডার ওয়েপনের কথা যেটা তুমি বলছিলে, যে ইনজুরি হয়েছিল সেই ইনজুরি থেকে বোঝা যায় যে ব্লান্ট এবং শার্প দু ধরনের অবজেক্টই কিন্তু ব্যবহার করা হয়েছিল। তার কারণ ব্লান্ট অবজেক্টের আঘাত ছিল যেমন, তার সঙ্গে সঙ্গে কিন্তু হাতে বেশ কিছু কাট ছিল যেগুলো শার্প ওয়েপন দিয়ে করা হয়েছে, ফলে পুলিশ এই যে ওয়েপনগুলো রয়েছে সেগুলোরও তল্লাশি করছিল, এবং এইভাবেই এই সূত্র ধরেই কিন্তু পৌঁছে যায় একেবারে বর্ধমানে, এবং সেখান থেকে গিয়ে যারা 2 মূল অভিযুক্ত তাদেরকে আটক এবং তারপরে গ্রেপ্তার করে, এবং একই সঙ্গে তাদের নাবালক যে ছেলেকে নিয়ে এসেছিল এই দাস দম্পতি একেবারে পুলিশের নজর এড়ানোর জন্য, সন্দেহ এড়ানোর জন্য, তাকেও কিন্তু আটক করেছে দিল্লি পুলিশ। ধন্যবাদ মৈত্রী। অত্যন্ত মারাত্মক কিছু ঘটনা, যে ঘটনাগুলো পরপর সাজিয়ে তদন্তকারীরা চলে এসেছেন বর্ধমান পর্যন্ত। প্রথমত দরজা ভাঙার কোনো চিহ্ন নেই, তার মানে যারা গিয়েছিল খুন করতে তারা পরিচিত। নাম্বার 2, তারা নিজেদের গোপন রাখার জন্য মুখ ঢেকেছিল, মাস্ক পরেছিল, সিঁড়ি ব্যবহার করেছে, লিফট ব্যবহার করেনি, তাহলে ক্লোজ সার্কিট ক্যামেরায় খুব সহজে উপর থেকে ধরা পড়ে যাবে, মুখ দেখা যাবে, যাতে কোনো সন্দেহ না হয় তার জন্য সঙ্গে একজন বাচ্চা নাবালক মাইনরকে সঙ্গে নিয়ে গিয়েছে, যাতে কোনো সন্দেহ না হয়। এক দম্পতি তার নাবালক সন্তানকে নিয়ে তারা বেড়াতে যেতেই পারে, যে কোনো জায়গায় ঘুরতে যেতেই পারে, খুন করতে কেউ বাচ্চাকে নিয়ে যাবে এটা তো মনে হবে না, না? তো সেই জন্য সেই জায়গাটা সিকিউর করার জন্য, যাতে কোনো রকম সন্দেহ না হয় তার জন্য বাচ্চাকে সঙ্গে নিয়ে চলে গেছে খুন করতে। মানে কতটা নিখুঁত প্ল্যান! এখনো পর্যন্ত যা তদন্তের সূত্রে উঠে আসছে তাতে ভোঁতা কোনো কিছু ব্যবহার করা হয়েছিল মারার জন্য, এবং ধারালো কিছু, কিন্তু সেগুলো কোথায়? শরদিন্দু, বর্ধমান থেকে সরাসরি। শরদিন্দু, তদন্তকারীরা এখনো বাড়ির মধ্যে রয়ে গেছেন, তাহলে কি মার্ডার উইপেন খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখো, এই যে ব্যাপারটা পুরোপুরি বিষয়টায় অনেকগুলো প্রশ্ন রয়েছে। তুমি যেমনটি বলছিলে যে একদিকে যেমন ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, তেমনি হাতে বেশ কিছু কাটা, যেগুলো হচ্ছে একেবারে বলে তীক্ষ্ণ অস্ত্র দিয়ে সেগুলোকে কাটা হয়েছে। তার ফলে এই যে অস্ত্র ব্যবহার করেছিল সেই অস্ত্রগুলো কিন্তু তদন্তে একটা বড় এভিডেন্স হিসেবে কাজে লাগবে, তাই সেই অস্ত্রগুলো কোথায় সেটা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই দম্পতি কিভাবে গিয়েছিল, ট্রেনে গিয়েছিল
গিয়েছিল না সড়ক পথে গিয়েছিল, ট্রেনে হলে তার টিকিট বা ফ্লাইটে গেলে তার টিকিট এবং তার যে নথিপত্র অর্থাৎ তার সঙ্গের যে নথিপত্র সেই সব নথিপত্র দিল্লি পুলিশ সেগুলো সংগ্রহ করছে। পাশাপাশি তাদের মোবাইল ফোন, সেই মোবাইল ফোনও তাদের সংগ্রহ করছে। তাতে টাওয়ার লোকেশন জানা যাবে যে তারা কখন দিল্লি পৌঁছেছিল বা কতক্ষণ দিল্লিতে ছিল। এই যে তথ্য প্রমাণগুলো এই খুনের তদন্ত সাজাতে পুলিশ যথেষ্টভাবে কাজে লাগবে। তাই এই যে গুরুত্বপূর্ণ তথ্য সেই সব তথ্য সংগ্রহের কাজ চলছে। এছাড়াও খুনের প্রকৃত উদ্দেশ্য কি, এই যে বিশাল বাড়ি 10 কাঠা জায়গার উপর এই বিশাল বাড়ি, সেই বাড়ি হাতানোই কি মূল উদ্দেশ্য সম্পত্তি? আর সেই লোভেই সুদূর দিল্লি সন্তানকে নিয়ে, নাবালক সন্তানকে নিয়ে চলে গেলেন দিল্লিতে, খুন করে চলে এলেন। কিন্তু এই পুরো ঘটনা সাজাতে গেলে, কোর্টে আদালতে পেশ করতে গেলে একের পর এক ঘটনা পরম্পরায় তথ্য, এভিডেন্স, তথ্য নথি সব দিতে হবে। সেই সবের খোঁজেই তদন্তকারীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করার পরেও বাড়িতেই রয়ে গিয়েছেন। তার কারণ মিসিং লিঙ্কগুলো এক জায়গা করে তারপরেই হয়তো তারা বর্ধমান ছাড়বেন।